বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কিলোখানে কাঁচা আম নিয়ে জলে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবারে আমগুলোকে একদম শুকনো করে মুছে নেব। আমের মধ্যে যেন একটুও জল থাকে না। আজকে আমি একটা আচারের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। যাই হোক, দেখো আমগুলো একদম শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম শুকনো করে নিতে হবে। এবারে একটা ছুরির সাহায্যে আমের খোসাগুলোকে এইভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি আম দিয়ে একটা খুব সুন্দর আচারের রেসিপি তৈরি করে দেখাবো, যেটাতে তেল বা জল কোনো কিছু আমি ব্যবহার করব না। আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমের বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। এবারে দেখো এইভাবে আমগুলোকে প্রথমে পিস করে কেটে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেকটা আলু ভাজার মতন যেমন করে মানে আলু ভাজা কাটে সেই রকম করে আমগুলোকে এরকম করে কেটে নিলাম। সম্পূর্ণ আমগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কালো মানে 5 ফোড়ন, মৌরি, জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মানে ভাজাটা হালকা হবে, খুব বেশি ভাজা করার দরকার নেই। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক রঙটা এইরকম যখন একটু পরিবর্তন হবে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। যাই হোক, আমি এটাকে একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নেবার জন্যে। বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি দেখো এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। তার মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এরকম হালকা ভাজা অবস্থায় মানে গরম অবস্থা থাকতে থাকতে এটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি এইটাকে ভালো করে হামানদিস্তার সাহায্যে মানে মাঝারি মতন একটু দরদরা করে দেখো গুঁড়ো করে নিচ্ছি। এর বেশি মিহি করার একদম দরকার নেই, কেননা যখন মশলাগুলো মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজাটা ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি গুঁড়ো করে নিয়েছি। একদম বেশি মিহিও না আর একদম বেশি মোটাও না, এরকম দরদরে করে মানে গুঁড়ো করে নিয়েছি। যাই হোক, দেখো মানে আমগুলোকে বাটির মধ্যে তুলে রেখে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমগুলোর মধ্যে লবণটাকে মাখিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে আমটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ জলটাকে ছেঁকে নেব। যে টক জলটা বেরোবে এতটা টক রাখার দরকার নেই। তা সেই জন্য আমি একটু চাপ দিয়ে দিয়ে জলটাকে বার করে নিচ্ছি, টক জলটাকে। আর দেখো আমটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এইভাবে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে এতটা জল বেরিয়ে গেল আমের রস। এটাকে কিন্তু আমি ব্যবহার করব না, ওটাকে আমি ফেলে দেবো। আর দেখে বুঝতে পারছো কতটা আমটা নরম হয়ে গেছে। যাই হোক, এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা মাঝারি সাইজের বাটি থেকে চিনি নিয়ে নিলাম। এখানে প্রায় 500 গ্রামের বেশি চিনি আছে। এরপরে আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে দেবো প্রায় 1.5 চামচের মতন, প্রায় 1.5 ঢাকনা। যাই হোক, চিনির মধ্যে ভিনিগার দিয়ে এবারে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ভিনিগার আর চিনিটা। এই সময় আঁচটা একটু মাঝারি করে রেখেছি।
ভিনিগার দেওয়ার কারণ হলো আমি বছরভর এই আমটাকে যে আচার করছি সেটাকে সংরক্ষণ করে রাখবো, সেই জন্য পরে ভিনিগারটা না দিয়ে আমি আগেই ভিনিগারটা দিয়ে দিলাম। এরপরে দেখো আমি কুচো কুচো করে রাখা আমগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন কিন্তু আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবো। এবারে ভালো করে আমের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় সেই পর্যন্ত আমাকে খুন্তির সাহায্যে ভালো করে আমটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তেই আমটা কিন্তু সুন্দর চিনির সাথে মিশে যাবে আর চিনিটাও গলে জল হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে সম্পূর্ণ আমি দেখো গলিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু এই সময়তেও কম করে দিলে হবে না, এই সময়তে আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। অনেকটাই চিনিটা দেখো গলে এসছে, আর মাঝে মাঝে এইরকম করে নাড়িয়ে চাড়িয়ে আমটাকে রান্না করে নিতে হবে। দেখে বুঝতে পারছো চিনিটা কিন্তু একদম গলে গেছে। চিনির সাথে আমটাকে দিয়ে রাখলে কিন্তু আমটা একদম গলে যাবে না, শক্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো ভালো মতন ফুট ধরে গেছে। এই সময় কিন্তু আঁচটাকে সম্পূর্ণটাই আমি বাড়িয়ে দিয়েছি। এই অবস্থায় এখন এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে। আজকে আমি তোমাদের সাথে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করে দেখাচ্ছি। দেখো এভাবে নাড়তে নাড়তে রসটা কিন্তু অনেকটাই কমে গেছে, বেশ ভালো ফুট ধরে গেছে। এরকমের আর কিছুক্ষণ পর্যন্ত আঁচটাকে বাড়িয়ে রাখবো। এরপরে আমি আঁচটাকে দেখো মাঝারি মাপের করে দিয়েছি। আর আমের যে আচার করছি তার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে সম্পূর্ণ আমি মশলা ভাজাটা গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই এখানে দিয়ে দেবো। এবারে ভালো করে মশলার সাথে আমের আচারটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এরকম আমের আচার যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটাও অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ভালো মতন করে মশলাটার সাথে মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু আর রান্না করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু একদম চাপ ধরে যাবে। আমি দেখো একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্যে, পরে আমি এটাকে বোতলে ট্রান্সফার করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা তেল জল ছাড়া একটা আমের আচার রেসিপি তোমাদেরকে দেখালাম, যেটা বছরভর সংরক্ষণ করা যাবে। কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ মশলাগুলোও খুব সুন্দর মিশে গেছে। যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের আমার কাঁচা আমের আচারটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা তোমরা আমার অনেক ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।